সকালের মৃদুমন্দ সূর্যের তাপ এখন কড়া হতে শুরু করেছে। আস্তে আস্তে লোকজন কাজের নিমিত্তে বেরিয়ে পড়েছে ঘর হতে। চারিদিকে কোলাহল বাড়িতে শুরু হয়েছে, লোকজনের আনাগোনা বেড়েছে। তরুণও সেই সকালে বেরিয়েছিল, এখনো বাড়ি ফেরেনি, অথচ ঘড়ির কাঁটায় 10টা বাজতে চলল। প্রায় 4 ঘন্টা সে শুধু জগিংয়ের জন্য বাহিরে কাটিয়ে দিয়েছে। যদিও সে জগিং করেছে কিনা সন্দেহ, কারণ জগিং করলে মানুষের মধ্যে যে স্বাভাবিক ক্লান্তি ভাবটা আসে ওর মধ্যে তার ছিটে ফোটাও নেই। ও দিব্যি বসে রয়েছে একটা চায়ের স্টলে, সেখানে ছোট মাটির ভাঁড়ে চা খাচ্ছে। ক্ষণে ক্ষণে নজর বোলাচ্ছে সামনের হালকা সবুজ রঙের 3তলা বাড়িটার দিকে। ও 5 নম্বর চায়ের কাপটা শেষ করে টাকা মিটিয়ে ওখান থেকে উঠে আসে। পকেট হতে ফোন বের করে সময়টা দেখে নেয়, অতঃপর এগিয়ে সামনের দিকে যায়। ওই সবুজ রঙের বিল্ডিংটাই আপাতত ওর গন্তব্য। ওখানে এসেও থামে, দারোয়ানকে গেট খুলতে বলে। দারোয়ানও কি খুব ভালো করে চেনে, তবে গেট খুলতে দনমনা করে। ইতস্তত করে বলে, তরুণ ভাইজান, আপনারে আমি চায়ের দোকানে বহুক্ষণ ধরে দেখতেছি, তবে আপনি এখানে আসবেন কিনা বুঝতে পারছিলাম না। আপনি এখানে আসবেন জানলে আগে থেকে অনুমতি নিয়ে রাখতাম। আপনি যদি একটুখানি খারান তাহলে সাহেবের থেকে অনুমতিখান নিয়ে আসতে পারতাম। বলো কি বুঝলু চাচা, তোমার সাহেবের বাড়িতে মেহমানকে এইভাবে প্রবেশ করানো হয় নাকি? আমি কি তোমার সাহেবের অচেনা যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হবে? আগে জানলে তো 3 দিন আগে থেকেই ফিস দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতাম। কি করি বলুন তো ভাইজান, সাহেবের আদেশ। কি আর করবে, যাও সাহেবের আদেশ পালন করো। আর হ্যাঁ, যা করার একটু তাড়াতাড়ি করো, বাইরে অনেক রোদ, দাঁড়িয়ে থাকা মুশকিল। তোমার সাহেব যেন আবার এই রোদের মধ্যে আমাকে দাঁড়িয়ে না রাখে। আচ্ছা খারান, আমি এই গেলাম আর এই এলাম। কথাটুকু বলি ত্রস্ত পায়ে বাড়ির দিকে এগিয়ে যায় দারোয়ান। তরুণ সেখানেই পকেটে হাত গুজে চিলমুড়ে দাঁড়িয়ে থাকে, তবে পকেটের মধ্যে বাজতে থাকা ফোনটা ওর মেজাজটা একটু বিগড়ে দেয়। ফোনটা পকেট থেকে বের করে সেটাকে ভাইব্রেট করে কলদাতা ব্যক্তিটাকে একটু খুদে বার্তা পাঠিয়ে সেটাকে আবার চালান করে পকেটের মধ্যে। ক্ষণকাল পর দারোয়ান যেমনভাবে ছুটতে ছুটতে ভেতরে গিয়েছিল অমনভাবে ছুটতে ছুটতে বাইরে আসে। বৃদ্ধ বয়সে এই দৌড়াদৌড়িতে কিছুটা হাঁপিয়ে উঠেছে লোকটা। সে এসে লোহার গেটটা খুলতে খুলতে বলে, ভেতরে আসেন ভাইজান, সাহেব আপনার ভেতরে যাইবার আর কইছে। তুরো গেটের ভেতরে প্রবেশ করে বলে, তোমার সাহেব দেখি বড়ই নিষ্ঠুর বুঝলু চাচা, সাথে গাধা টাইপেরও, বুদ্ধি একেবারেই হাঁটুর নিচে। দারোয়ান না বুঝে শুধায়, কেন? তোমাকে বলে লাভ নেই, কেনের উত্তরটা বরং তোমার সাহেবকে দিয়েই দিও। কথাটুকু বলতে বলতেই সামনে এগিয়ে যায় তরুণ। বাড়ির মূল ফটকে গিয়ে আর কলিং বেল বাজাতে হয় না তাকে, তার আগে একজন চাকর এসে দরজা খুলে দেয়। যেমন ওর আসার অপেক্ষায় করছিল বাড়ির মালিক। তরুণের বাড়ির কাজের লোক নিয়ে যার স্টাডি রুমে, সেখানে আগে থেকেই বসেছিল এক ভদ্রলোক। পরনে সাদা পাঞ্জাবি পাজামা, ফোমের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। সামনে টেবিল, টেবিলের বিপরীত দিকে আরও 2টি ফোমের চেয়ার, মুখের সামনে খবরের কাগজ ধরে রাখা, যার ফলে ব্যক্তিটির মুখ দৃষ্টিগোচর হচ্ছে না। তরুণের পায়ের আওয়াজ পেয়ে বলে ওঠে, আরে শালাবাবু যে, কি খবর? হঠাৎ আমাদের বাড়ির পথধূলি পড়লো যে? তরুণ একটু হেসে শুধায়, হ্যাঁ, একটু পদধূলি ফেলতেই হলো। আপনি আমার একমাত্র দুলাভাই বলে কথা, আপনার একটু খোঁজখবর নিতে হবে না, তাই চলে এলাম। তা আমি কি বসতে পারি? লোকটি এবার মুখের সামনে থেকে কাগজ সরায়, সেটাকে ভাঁজ করে পাশে টেবিলের ওপর আলগোছে রেখে বলে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, বসো। তবে বাসার জন্য অনুমতি নিলে যে? তুমি তো অনুমতি নেওয়ার ছেলে নও। তরুণ লোকটির বরাবর চেয়ারে বসে বলে, তা ঠিক, তবে আপনার কথার বিপরীতে এলাকায় গাছের একটা পাতা অবধি নড়ছে না এখন, সেখানে আপনার সামনে বসার দুঃসাহস দেখাই কেমন করে বলুন তো? তরুণের কথা লোকটি ঠোঁট এলিয়ে হাসে, বলে, খুব ভদ্র ছেলে হয়েছো দেখছি। হ্যাঁ, সে তো একটু হয়েছি, আর আপনি বোকা। তরুণের কথায় লোকটি হো হো করে হেসে ওঠে, বলে, বোকা? বাহ, খুব ভালো বললে শালাবাবু। সাদাব আলম কতটা বোকা সেটা তোমার ধারণার বাইরে। শেষ বাক্যে মুখ থেকে হাসি সরে গিয়ে কাঠিন্যতা এসে ভর করে। তরুণ কিছুটা কাঠিন্য স্বরে বলে, আর ফায়াজ তূর্ণ কতটা ভদ্র সেটাও আপনার ধারণার বাইরে। তূর্ণের ভদ্রতা দেখতে অভদ্র মানুষও ভদ্র হতে বাধ্য। হ্যাঁ, ফায়রাজ তূর্ণ খুবই ভদ্র সুশীল মানুষ।
ভদ্রতা জ্বালায় না, পরে শেষ পর্যন্ত বিয়ে দিতে হলো, তাও এক নাবালিকার সাথে। সাদাবের কণ্ঠে তাচ্ছিল্য, মুখে ক্রূর হাসি। তরুণ এবার চেয়ারে হেলিন দিয়ে আয়েশ ভঙ্গিতে বসে পড়ে। ডান পাশের কোনোই টেবিলে ঠেকিয়ে পেপার ওয়েট নিয়ে খেলা করতে করতে বলে, বুঝলেন দুলাভাই, মা আমাকে অতি অভদ্র ছেলে ভাবে, কিন্তু আদতে আমি যে শান্তশিষ্ট ভদ্র সুশীল ছেলে সেটা বোঝে না, তাই আমাকে ভদ্র বানানোর জন্য ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল। তার মানে বিয়েতে তোমার মত ছিল না? বলেনি তো মত ছিল না। আপনি দেখছি মায়ের মতো ওভার থিঙ্কার হয়ে গেছেন। আর তাছাড়া মত থাকবে না কেন? মত না থাকলে কি বিয়েটা হতো? মা তোমাকে ভদ্র বানানোর জন্য বিয়ে দিয়েছে, নাকি তোমার বোন এনহাত চুকানোর জন্য? এহসান? কেন, আপির কারো কাছে এহসান চুকানোর ছিল নাকি? তোমার আপি তো আবার সমাজসেবী মানুষ, তাই ভাবলাম আর কি। তা হঠাৎ তোমার এখানে আগমনের কারণ বললে না তো? আপনিও তো সমাজসেবী, দুমুখী সমাজসেবী, তক্ষক টাইপের। আমার আপি কিন্তু তক্ষক টাইপের সমাজসেবী নয়। যাই হোক, আমি এখানে আপনার খোঁজ নিতেই এসেছিলাম। তা কেমন আছেন দুলাভাই? আল্লাহর অশেষ কৃপায় আর জনগণের দোয়ায় ভালোই আছে। আর আপনার রাজনীতির খবর কি? আই মিন নির্বাচনের? সামনেই তো নির্বাচন, তাই না? সেটাও আলহামদুলিল্লাহ ভালোই। ভালো হলেই ভালো। আচ্ছা দুলাভাই, আপনার এই রাজনীতি করার ফায়দা কি? জনগণের দোয়া পাওয়া যায়? রাজনীতির ফায়দা জানতে এসেছো? না, একটু শুনছিলাম আর কি। এমনিতে এসব রাজনীতির ফায়দা জেনে আমি বা কি করব? রাজনীতির ফায়দা জনগণের দোয়া নয়, রাজনীতির ফায়দা হলো ক্ষমতা। ক্ষমতা আছে তো তোমার সব আছে। একবার ক্ষমতায় হাসিল করতে পারলে এমনি এমনি সব তোমার হাতের মুঠোয় এসে যাবে। তা টাকা পয়সা বলো বা জনগণের ভালোবাসা। ভালো কাজ না করেও ভালোবাসা? বাহ, ইন্টারেস্টিং। আমি ভালো কাজ করেছি না সেটা আমি জানি, তুমি জানো, কিন্তু সাধারণ জনগণ জানে না। ওদের যা দেখানো হবে ওরা তাই বুঝবে, ওরা তো আর এত বিচার বিশ্লেষণ করবে না। সেখানেই তো সমস্যা। তবে যাই বলুন, আপনার এই রাজনীতি খেলা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। তুমিও কিন্তু সেই খেলোয়াড় সামিল হতে পারো। ছে, রাজনীতি আর আমি সম্ভব না। তুর্নের ধাতে রাজনীতি নেই। তোমার এই ব্যাপারটাই তো গেলমেলে লাগে আমার। তোমার মতো ছেলের রাজনীতি করে না, কেমন যেন হয়ে গেল না? অফারটার অল রাজনীতি করলে তুমি কিন্তু ভালোই উন্নতি করবে। তোমার মধ্যে একটা নেতা নেতা ভাব আছে। তা আছে বটে, তবে আমি ভাই সাধারণ মানুষ, খাই দাই ঘুমাই, ব্যাস। ওসব তক্ষক মার্কা কাজকর্ম করার ইচ্ছে নেই আমার। সাদাব কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তরুণের দিকে চেয়ে থাকে। কণ্ঠে কিছুটা কাঠিন্যতা ঢেলে বলে, বলেছো তক্ষক মার্কা কাজ করবে না, তবে তুমি কিন্তু তক্ষকই। আমার কেন যেন মনে হয় তুমি যা দেখাও তুমি তা নও, আর তুমি যা তা তুমি দেখাও না। কাল আমাদের ছেলেদের পিটিয়েছো কেন? ওরা আমাদের এলাকার মেয়েদের ডিস্টার্ব করছিল, তাও আমার সামনে। ব্যাস, মাথায় রাগ উঠেছে, পিটিয়েছি। ওরা কোনো মেয়েকে ডিস্টার্ব করেনি। একটু চিল্লি বলে সাদাব। ওহো, ডিস্টার্ব করনি? তাহলে তাই হবে হয়তো। হবে হয়তো, মারলে কেন ওদের? আমার বোনের পেছনে লাগিয়েছেন কেন ওদের? স্ত্রীর ওপর নজরদারি করতে অন্য পুরুষ লাগিয়েছেন, লজ্জা করে না আপনার? নজর রাখতে গিয়ে ওরা কি কি করে বেড়াচ্ছে সে খবর রাখেন আপনি, নাকি জেনে চুপ করে বসে আছেন? এবার তরুণের কণ্ঠ পরিবর্তিত হয়, রসিকতা ছেড়ে কণ্ঠে আনে কাঠিন্যতা। ওহ, তার মানে জেনে গেছো সব কিছু? তাহলে আর রাগটাগ করে লাভ নেই। তোমার আপি এগুলো ডিজার্ভ করে, তার অতিরিক্ত বার বেড়ে গেছে। আর স্বামী হিসেবে আমার কর্তব্য স্ত্রী কোথায় কি করে বেড়াচ্ছে কি না করে বেড়াচ্ছে। বাড়াবাড়ি কিন্তু আপনিও করছেন। একটু সাবধানে থাকবেন, কারণ যে কোনো সময় মুখ থুবড়ে পড়তে পারেন। আর সামনে এমপি হওয়ার স্বপ্ন দেখার আগে স্ত্রীর সম্মান করতে শিখুন, না হলে তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। হুমকি দিচ্ছ? তাকে খারাপ করবে আমায়? তুমি? অবভিয়াসলি নো, যা করার সে করবে। সে কি? কেউ না, জাস্ট মজা করলাম। বর্তমান দাপুটে ছাত্রলীগ নেতা, ভবিষ্যতে এমপি সাদাব আলমের খারাপ করবে, কার এত সাধ্যি আছে? ভয় নেই, ভয় নেই, জাস্ট চিল দুলা ভাই। যাই হোক, উঠি আজ, অনেক সময় নষ্ট করে দিলাম আপনার। তরুণও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, পেপার ওয়েটটা টেবিলে রাখতে গিয়ে একটু ঝুঁকে পড়ে। পারলে দারোয়ানের হাতে একটা ওয়াকিটকি দিয়ে রাখবেন। ওয়াটকি আবার কি? ওয়াকিটকি তো হবে। বেচারারা আপনার অনুমতি নিতে গিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে ঘাম ছুটে যাচ্ছে। তাছাড়া এটা আপনার বিপদের কারণও হতে পারে।
আসি দুলাভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বলতে গিয়ে কপালে একটু হাত খায় তূর্ণ। তারপর পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে প্রস্থান করে সেখান থেকে। সাদা বরদিকে ক্রোধান্বিত চোখে চেয়ে আছে। ক্ষণকাল পরই অট্ট হাসিতে ফেটে পড়ে ও। ঘর কাঁপিয়ে হাসে, হাসতে হাসতে বলে, তুমিও তক্ষক, আমিও তক্ষক, তবে তোমার মধ্যে বিষ নেই তূর্ণ। আর যদি থেকেও থাকে তাহলে তোমার 20 দাঁত আমি ভেঙে দেব। তূর্ণ বাড়ি ফেরে প্রায় 11:30টার দিকে। ড্রয়িং রুমে কেউ না থাকায় আর কারো কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয় না। সোজা ঘরে চলে আসেও। তবে ঘরে এসেই ত্রিধার তোপের মুখে পড়তে হয়। ত্রিধা রাগত স্বরে জিজ্ঞেস করে, কথায় ছিলি এতক্ষণ? জগিং করতে তোর 6 ঘন্টা লেগে গেল, আর আমার ফোন ধরছিস না কেন? কুল আপি, কুল। এত হাইবার হচ্ছ কেন? 1 by 1 কোয়েশ্চেন করো। কুল হতে পারছি না আমি। আমার প্রশ্নের উত্তর দে। বারবার ফোন কেটে দিচ্ছিস কেন? কথা বলতে ইচ্ছে করছিল না তাই। ও আচ্ছা, আপনার কথা বলতে ইচ্ছা হচ্ছিল না। তাহলে এতক্ষণ ছিলেন কোথায় আপনি? এটা একটু বলে উদ্ধার করুন আমায়। আপনার স্বামীর বাড়িতে গিয়েছিলাম। এবার ত্রিধার মুখের আদল পরিবর্তিত হয়। রাগের পরিবর্তিতে মুখে এসে ভর করে একরাশ বিস্ময়। বিস্মিত কণ্ঠে শুধায়, ওখানে কেন গিয়েছিলি? আপনার স্বামীর একটু খোঁজ খবর নিতে গিয়েছিলাম। আফটার অল আমার একমাত্র দুলাভাই বলে কথা, কতদিন দেখি না তাকে। তূর্ণের কণ্ঠে কৌতুক। ত্রিধা অধৈর্য কণ্ঠে জিজ্ঞেস করে, হেয়ালি করিস না ভাই, সত্যি করে বল, কেন গিয়েছিলি ওখানে? সত্যিই বলেছি, বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। আর কি বলবে বলে এতবার ফোন দিচ্ছিলে কেন? বলে ফেলো, আমি ফ্রেশ হব। ত্রিধা মাথা নিচু করে ছোট্ট একটা শ্বাস ফেলে নিজেকে সামলে নেয়। অতঃপর পরে, দাদু তোদের বিয়েটা মানতে চাইছে না। উনি বাবাকে ডিভোর্সের ব্যবস্থা করতে বলছেন। তুই প্লিজ কিছু একটা কর। মায়ের কথাও কেউ শুনতে চাইছে না। বাবার ভাবভঙ্গি দেখে মনে হলো তিনিও এটাই চায়। এতক্ষণে একমাত্র তুই কিছু করতে পারিস। তুই ডিভোর্সে মানা করলে আর কেউ কিছু করতে পারবে না। এই কথা বলবে বলে ফোন দিচ্ছিলে? ক্লোজেট থেকে টি শার্ট বের করতে করতেই জিজ্ঞেস করে তূর্ণ। হ্যাঁ। ত্রিধা বলতেই বলে, ঠিক আছে, বলা হয়ে গেছে, এখন বাইরে যাও, আমি শাওয়ার নেব। তুই কিছু করবি কিনা বল। না, আর শোনো, অন্যের ব্যাপারে এত ভাবা বাদ দিয়ে নিজের ব্যাপারটাতেও একটু ভাবো। ইউ মে গো নাও, আমি এখন শাওয়ার নেব। কথাগুলো বলতে বলতেই ওয়াশরুমে গিয়ে শব্দ করে দৌড় আটকে নেয় তূর্ণ। ত্রিধা ওই বন্ধ দরজার দিকেই চেয়ে থাকে ক্লান্ত ও হতাশ চাহনিতে। ছেলেটা কি এ ব্যাপারে কিছুই করবে না? হোয়াট দ্য হেল, কি শুরু করেছোটা কি তোমরা? আমার জীবনটাকে কি ছেলে খেলা পেয়েছো যে যার যখন ইচ্ছা সেভাবে পরিচালিত করবে? যার যখন ইচ্ছা বিয়ে করতে বলবে, আবার যখন ইচ্ছা ভালো না লাগলে বিয়ে ভাঙতে বলবে, আর আমিও কাঠের পুতুলের মতো সব নিঃশব্দে মেনে নেব? বাহ, হাউ এক্সাইটিং ইট ইজ। দারুণ আক্রোশে কথাটুকু বলে টেবিলের উপর শব্দ করে রাখে কাচের গ্লাসটি, যেটা পানি খাওয়ার জন্য হাতে তুলেছিল একটু আগেই। তূর্ণের হুঙ্কারে এবার ড্রয়িং রুমের সবাই চুপ হয়ে যায়। আমিনা বেগম পরদিন খাবার টেবিলে আবার ডিভোর্সের কথা তুলেছেন। যদিও কথাটা মনে হয় আমিনা বেগম কালই তুলতেন, তবে আফাত সাহেবই ওনাকে নিষেধ করেছিলেন। বলেছিলেন, আমি আগে তূর্ণের সাথে কথা বলি, তারপর না হয় তুমি যা বলার বলো। বিয়েটা যেভাবেই হোক না কেন, বিয়েটা তো হয়েছে। বিয়ের পরদিনই বোধহয় এভাবে ডিভোর্সের কথা তোলা ঠিক হবে না। আর তাছাড়া বিয়ের পরপরই এভাবে ডিভোর্স সম্ভব নয়, সময় লাগবে কটা মাস। এসব বলে কাল থামিয়ে রেখেছিলেন তিনি মাকে। তবে কাল এত বুঝপাট দিয়েও কোনো লাভ হলো না। দিন না গড়াতেই সব জলে গেল। আজ সকালে খাওয়ার টেবিলে তূর্ণকে দেখতে কথাটা তুলেছেন তিনি। এই বিয়েতে তূর্ণের বাবারও এক আকাশসম আপত্তি। তিনি মায়ের কথা হেলা করতে পারলেন না কখনোই। তাছাড়া তিনিও খুব ভালো করেই জানেন ছেলের মত ছিল না এই বিয়েতে। সেজন্যই কাল মায়ের অন্যায় প্রস্তাবে রাজি হয়েছিল সে। ভেবেছিল তূর্ণ রাজি হবে, তবে সেটা তূর্ণকে বোঝানোর ধরনের ওপর নির্ভর করত। মা যে এমনভাবে কথাটা বলতে গেল কেন? আমিনা বেগমের ওপর এক চোট বিরক্ত হলো আফাত সাহেব। তূর্ণ চুপচাপ খাচ্ছিল।
তবে আমেনা বেগমের বারবার প্রত্যাশাকে নিয়ে কটূক্তিমূলক কথা বলায় খেপেছে সে। পরের বার ডিভোর্সের কথা তুলতেই সাথে সাথে হুঙ্কার ছুঁড়েছে ও। গতকাল যে ঝড়টা বয়ে যায়নি, আজ যেন সেই ঝড়ই ভয়ঙ্কর রূপের সম্মুখীন হতে হচ্ছে সবাইকে, বিশেষ করে প্রত্যাশাকে। মেয়েটা ভয়ে সিটিয়ে রয়েছে। সে ত্রিধার পাশে মাথা নিচু করেই নীরবে চোখের জল ফেলে চলছে। সে এখানে নীরব আর অসহায় দর্শক ছাড়া কিছুই নয়, যাকে কেন্দ্র করেই কিনা এই অশান্তির উৎপত্তি। দাদু ভাই, একবার মায়ের কথায় বিয়ে করেছো, আর একবার না হয় দাদুর কথায় বিয়েটা ভেঙে ফেলো। এরপর আর কোনো কিছুর জন্য জোর করা হবে না তোমায়। তোমার মা ভুল করেছে, আমাকে সেই ভুলটুকুকে শুধরে নিতে হবে। আমি জানি বিয়েটা তুমি তোমার মায়ের ইচ্ছা মতো করেছো, তোমার কোনো মত ছিলই না। আমি তো তোমাকে চিনি, তুমি এরকম ছেলেই নও যে নিজের ইচ্ছে মতো একটা মেয়েকে বিয়ে করবে তুমি। তাই বলছি এরকম জোর করে তোমার কোনো সম্পর্ক থাকার দরকার নেই দাদু ভাই। তুমি আমার কথাটা মেনে নাও, তালাক দাও ওই মেয়েকে। শেষ কথাটা প্রত্যাশার দিকে তাকিয়ে বলে আমিনা বেগম। তূর্ণ কাটকাট কণ্ঠে বলে, সম্ভব নয়। বিয়েটা যখন একবার হয়ে গিয়েছে, এ বিয়ে ভাঙা আমার পক্ষে আর সম্ভব নয়। বিয়েটা যে পরিস্থিতিতেই হোক না কেন, নাও শি ইজ মাই ওয়াইফ। আর ওর বাবা মার বংশমর্যাদা থাকুক বা না থাকুক, আই ডোন্ট কেয়ার। এখন ওর এক আর একমাত্র পরিচয় হলো ও ফায়াজ তূর্ণের স্ত্রী আর আরান পরিবারের বড় পুত্রবধূ। আশা করি বিষয়টা তোমাকে ক্লিয়ার করতে পেরেছি দাদু। কোনো ডিভোর্স হবে না, মাইন্ড ইট। কথাগুলো বলেই গটগটিয়ে স্থান ত্যাগ করে তূর্ণ। কাল থেকে এসব ঝামেলা তার সহ্য হচ্ছে না। এইসব লেম কাহিনী তার কাছে অসহ্য লাগছে। এ বাড়ি ত্যাগ করতে পারলে বোধহয় শান্তি মিলবে তার। সকাল সকাল যে ঘটনার পর বাড়িটা কেমন যেন থম মেরে গেছে। যে যার মতো চুপচাপ কাজ করে যাচ্ছে। তূর্ণের দাদি নিজের ঘরে গিয়ে দৌড় আটকে বসেছেন। ত্রিধা প্রত্যাশাকে নিয়ে তূর্ণের ঘরে রয়েছে। তূর্ণের মা আর বাবা নিজেদের ঘরে রয়েছে। তাদের মধ্যে চলছে তুমুল কথা কাটাকাটি। রিনা মেয়েদের সাথে দুপুরের রান্নার জোগাড়ে ব্যস্ত। সকালবেলা ড্রয়িং রুমে আলোচনার আসর বসেছিল বিধায় গিন্নিরা কাজ ফেলে ওখানেই ছিল। ফলস্বরূপ খাবার তৈরিতে কিঞ্চিত দেরি হয়ে গেছে। সুপ্তি ডাইনিংয়ে বসে আছে। ও আজ কলেজ যায়নি। ওর মুখে চিন্তার রেশ। বড়দের চিন্তাটাও বোধ হয় তার মাথায় এসে ভর করেছে। সে ক্ষণে ক্ষণে উপরের দিকে তাকাচ্ছে, একবার বড় মার ঘরের দিকে তো একবার তূর্ণের ঘরের দিকে। তূর্ণের ঘর অবশ্য নিচে থেকে দেখা যায় না, তবে সেদিকটায় তার ঘরের অবস্থান সেদিকে তাকাচ্ছে ক্ষণে ক্ষণে। আবার বিষণ্ণ চিত্তে টেবিলে মাথা এড়িয়ে দিচ্ছে। তোমার আঙ্কেল জ্ঞান দেখে আমি অবাক হচ্ছি। তোহরা, তুমি কেন আঙ্কেলে ওরকম একটা মেয়েকে তীর্ণের সাথে জড়িয়ে দিলে বলো তো? আমার আক্কেল জ্ঞান ঠিক হয়ে আছে। তুমি তোমার মায়ের কথায় আক্কেল হারিয়ে বসেছ। বিয়ের আগে তোমাকে বলেছিলাম সব, তখন তো এতটা রিয়েক্ট করনি। তাহলে এখন মায়ের কথা শুনে ওদের ডিভোর্সের জন্য লাফাচ্ছ কেন? আর বারবার ওরকম মেয়ে বলে কি প্রমাণ করতে চাইছো? মেয়েটা অনাথ, মা বাবা নেই, এইটুকুই। মা বাবা যেটুকু রেখে গিয়েছেন, চাচারা কৌশলে নিয়ে নিয়েছে সব কিছু। যখন সব নেওয়া শেষ, তখন ঝামেলাও শেষ করতে বিয়ে দিয়ে দিতে চাইছিল, তাও বাপের বয়সী এক লোকের সাথে। সেখানে আমার ছেলেটিকে আমি বিয়ে করতে অনুরোধ করেছি। আমার ছেলেও মনুষ্যত্বের জন্য হলেও মেয়েটাকে বিয়ে করে রক্ষা করেছে, একটা পরিচয় দিয়েছে, একটা ঘর দিয়েছে। আর তোমরা কি করছো? ওইটুকু মেয়ের সাথে অমানুষের মতো ব্যবহার করছো, এমনভাবে মেয়েটাকে সম্বোধন করছো যেন রাস্তায় পড়ে থাকা সম্ভ্রম হারানো পাগলিটি, যাকে তোমার ছেলের ঘাড়ে ফেলেছি। আর বারবার যে ডিভোর্সের কথা বলছো, ডিভোর্স হলে মেয়েটা কোথায় যাবে চিন্তা করেছো? তোমাদের এই অহংবোধের জন্য ফুলের মতো মেয়েটার জীবনটা নরকে পরিণত হবে। আমি তোমাদের মনুষ্যত্ব বোধ দেখে সত্যি অবাক হচ্ছি। তাছাড়া তরুণ সবার সামনে ওকে নিজের স্ত্রী রূপে স্বীকার করেছে, এর উপর আর কোনো কথা হয় না। তাই তুমি আর তোমার মা অমানুষের মতো চিন্তা করা বন্ধ করো। স্ত্রীর কথায় মুখটা থমথমে হয়ে যায় আফাজউদ্দিনের।
তবে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি মায়ের কথা বেশ খুশি হয়। যাক, মা যখন পাশে আছে তিনি সবকিছু শক্ত হাতে সামনে নেবেন। মা কোনো মতে তূর্ণ আর প্রত্যাশার বিয়ে ভাঙতে দেবেন না। ত্রিধা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে স্থান ত্যাগ করে। প্রকৃতিতে সকালের কোমলতা ছড়িয়ে হানা দিয়েছে উত্তপ্ত সূর্যকিরণ। সকাল ও দুপুরের মাঝামাঝি সময় চলছে। সকাল সকাল কঠিন কিছু কথা বলে সেই যে তূর্ণ বেরিয়েছিল, এখনো বাড়ির ত্রিসীমানায় তার দেখা নেই। কি জানি ছেলেটা কোথায় গেল। সকালে খাওয়া শেষ না করেই বেরিয়েছে। এক প্রকার খায়নি, এখনও খায়নি নিশ্চয়ই। তহুরা বেগম তূর্ণের কথা ভেবেই চিন্তিত হয়ে পড়ে। ক্ষণে ক্ষণে ঘড়িতে নজর বোলাচ্ছেন তিনি। প্রায় 12টা বাজতে চলল। ছেলেটারই খোঁজ নেই এখনও। তিনি ডাইনিংয়ে বসে একটা চপিং বোর্ডে সবজি কাটছেন। রিনা আর একজন মেড রয়েছে রান্নাঘরে। ওরা দুজন মিলে রান্নার কাজটা সারছে। তিনি ব্যস্ত হাতে সবজি কাটতে কাটতে হাঁক ছাড়েন সুপ্তিকে। ও ফোন হাতে ড্রয়িং রুমের সোফায় বসে রয়েছে। এই সুপ্তি, কি করছিস? আজ কলেজে যাসনি কেন? পেটে ব্যথা করছিল। সে কি, বলিসনি তো? এখনো ব্যথা করছে নাকি? না বড় মা। আচ্ছা, তোর বড় ভাইয়াকে একটু ফোন করতে পারবি? এখনো বাড়ি ফিরছে না, কোথায় গিয়েছে জিজ্ঞেস করব। আচ্ছা বড় মা। সুপ্তি ফোন লাগায় তূর্ণকে, তবে তূর্ণ ফোন ধরে না। বেশ কয়েকবার ফোন দিয়েও ব্যর্থ হয় সে। বড় মা, ভাইয়ের ফোন বন্ধ। ফোন বন্ধ? কি জানি কোথায় গিয়ে মরেছে সে। আমার একটু শান্তি পেতে দেবে না এই ছেলে। চিন্তিত কণ্ঠে নিজে নিজে আওড়ান তহুরা বেগম। সুপ্তি বলে, পাড়ার মোড়ে আছে কিনা আমি গিয়ে দেখে আসবো। না না, এই ভর দুপুরে কোথাও যেতে হবে না তোকে। তুই বরং এক কাজ কর, চট করে গিয়ে তোর ভাবিকে ডেকে আনতো নিচে। ভাবি? হ্যাঁ, প্রত্যাশাকে গিয়ে ডেকে আন। ও কি করবে এখানে? ঘরে তো একা একাই বসে রয়েছে, তার থেকে এখানে এসে বসুক, তোর সাথে গল্প গুজব করুক, তাহলে মেয়েটার মনটা একটু হালকা হবে। আমার গল্প করার সময় নেই বড় মা, কলেজের অ্যাসাইনমেন্ট বাকি আছে, এখন গিয়ে করব। ও, তাও তুই ওকে গিয়ে ডেকে দে, আমার সাথে সাথে থাকবে। এ কথা সুপ্তির মুখটা কেমন যেন কালো হয়ে যায়। যেমন প্রত্যাশাকে ডেকে নিচে নিয়ে আসার তীব্র অনগ্রহতার। তবে কথাটি নাকচ করে না সে। বড় মার দেয়া আদেশ মতোই প্রত্যাশাকে ডাকতে যায় সে। সামনেই দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে রাগে ফুঁসছে সুপ্তি। দরজার কাছে হাত মুঠ করে দাঁড়িয়ে শাড়িত নজরে তাকিয়ে আছে সেই মেয়েটির পানে। মেয়েটি আর কেউ নয়, বরং প্রত্যাশা। বড় মা প্রত্যাশা নামক মেয়েটিকে ডাকাতে পাঠানোর পর সেও এসেছিল তাকে ডাকতে। তবে সে ভেবেছিল মেয়েটি বোধহয় ত্রিধাপুর ঘরে আপুর সাথেই রয়েছে। তবে সেখানে গিয়ে কপাল গুছিয়ে আসে সুপ্তির। আপুর ঘরে মেয়েটি নেই, আপু একা একাই শুয়ে আছে। সে ত্রিধার কাছে জিজ্ঞেস করে জানতে পারে মেয়েটি তূর্ণ ভাইয়ার ঘরে আছে। তখন থেকেই ক্রোধের পারদটা মাথায় চাপে। তবে ক্রোধের পারদ বেড়ে যায় যখন এসে দেখে প্রত্যাশা তূর্ণের জিনিস ঘেটে ঘেটে দেখছে, তূর্ণের জিনিসে হাত ছোঁয়াচ্ছে। তবে এবার ক্রোধের পারদটা সর্বোচ্চ সীমায় পৌঁছায় তার, কারণ সে অনেকক্ষণ থেকেই দেখছে মেয়েটা বেডসাইড টেবিলে রাখা তূর্ণের ছবিটা নিবিড় দৃষ্টিতে দেখে চলেছে। সে আর দাঁড়িয়ে থাকতে না পেরেই হনহন করে ঘরের মধ্যে প্রবেশ করে প্রত্যাশার হাতের বাহু ধরে একটা টানে তার দিকে ঘুরিয়ে চড়া গলায় বলে, এই মেয়ে, তুমি কি করছো এখানে? জানো না এটা তূর্ণ ভাইয়ের ঘর? আর ভাইয়ের ছবিতে ভাইয়ের জিনিসে হাত দিচ্ছ কোন সাহসে তুমি? বেরোও এক্ষুনি এখান থেকে, বের হও বলছি। ঘটনার আকস্মিকতায় ভরকে যায় প্রত্যাশা। হকচকিয়ে গিয়ে ভুলবশত হাত থেকে ছোট চৌখা ফ্রেমে বাঁধাই করা তূর্ণের ছবিখানা পড়ে যায় টাইলসের মেঝেতে। কাঁচ ভাঙার ঝনঝন শব্দে মুখরিত হয় ঘর। দুজনেই হতভম্ব চাহনিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে নিচের দিকে। তবে কিছুক্ষণের মধ্যেই একজনের চোখে প্রকাশ পায় তীব্র ক্রোধ, তো অন্যজনের চোখে অসহায়ত্ব। সুপ্তি প্রত্যাশার দিকে আগুন চোখে তাকিয়ে ফট করে একটা থাপ্পড় মেরে বসে এবং সাথে সাথে রাগত কণ্ঠে শুধায়, এই মেয়ে, তোমার সাহস হলো কি করে ভাইয়ের ছবি ভাঙার? তুমি জানো এই ফটোটা ভাইয়ের কত ফেভারিট? হাউ ডিয়ার ইউ ব্লাডি গার্ল! ইতিমধ্যেই প্রত্যাশার চোখে সব জলেরা এসে ভর করেছে। সে ভয়ও পেয়েছে বেজায়। সে ধরা গলায় বলে, আপু,
আমি বুঝতে পারিনি যে ছবিটা ভেঙে যাবে। আপনি হঠাৎ করে এসে হাত ধরে টান দিলেন, আমি টাল সামলাতে না পেরে। হেই, জাস্ট স্টপ ইউর লেম এক্সকিউজ। ভাইয়ের ফটোতে হাত দিয়েছো কোন সাহসে তুমি? দিয়েছো তো দিয়েছো, আবার সেটা ভেঙে আমার মুখে মুখে তর্ক করছো। বাহ! আমি তো ছবিটা এমনি দেখছিলাম, ভেঙে যাবে জানলে কখনোই হাত দিতাম না। জাস্ট সেট আপ, পরিষ্কার করো এগুলো। আর তুনো ভাইয়ের প্রিয় ফটোর তুমি এই দশা করেছো, না জানি ভাই এসে দেখলে কি অবস্থা করবে তোমার। আপু, আমি সত্যি ইচ্ছে করে ভাঙিনি, আমি বুঝতে পারিনি আপনি তখন ওভাবে এসে। এই চুপ করো তো। আর শোনো, তুনো ভাইয়ের জিনিস থেকে থেকে 10 হাত দূরে থাকবে। হাত লাগানো তো দূরে, চোখ তুলেও তাকাবে না। শুধু ভাইয়ের জিনিস নয়, পুরো ভাইয়াটার থেকে তুমি দূরে থাকবে, বুঝেছো তুমি? আর ভাইয়ের ঘরে কি করছিলে তুমি? এগুলো পরিষ্কার করে দূর হও এখান থেকে। জাস্ট রিডিকিউলাস। কিছুটা তাচ্ছিল্য আর তীব্র ক্রোধ মিশ্রিত কণ্ঠে কথাগুলো বলে সেখান থেকে প্রস্থান করে সুপ্তি। এদিকে বিস্তর খারাপ লাগায় মনটা ছেয়ে যায় প্রত্যাশার। অচিরেই টুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে কপল বেয়ে মেঝেতে পড়ে। প্রত্যাশা বাম হাতে সেটুকু মুছে নিয়ে নিচে বসে ভাঙা কাচের টুকরোগুলো পরিষ্কার করায় লিপ্ত হয়। তবে বারবারই তার চোখ ঝাপসা হয়ে আসে। সকালের ঘটনাটা আর এখন ঘটে যাওয়া ঘটনাটা বারবার মন ও মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকে। ফলস্বরূপ অচিরেই একখানা অঘটন ঘটিয়ে ফেলে। তুনোর ঘরের চৌকাঠ পেরোনোর ঠিক আগ মুহূর্তে তুনোকে তার ঘরের দিকে আসতে দেখে পা জোড়া থমকে যায় সুপ্তির। পরনে গ্রে কালারের একটা লম্বা হাতা টি শার্ট ও অফ হোয়াইট কালারের প্যান্ট, পায়ে বুট জুতো। তুনো বেশিরভাগ সময়ই বুট জুতো পরে। তার ড্রেস আপের সাথে যেন বুট জুতোটাই বেশি যায়। কিঞ্চিত লম্বা চুলগুলো আলগোছেই এলোমেলো পড়ে আছে ললাটে। ডান হাতে ফোন। বর্তমানে তার নজর নিবদ্ধ ওই ফোনের স্ক্রিনেই। সেখানে ক্রমাগত হাত চলছে তার, আশেপাশে খেয়াল নেই। তাই সপ্তদোষী কন্যা যে নিবিড় চাহনিতে তাকে পর্যবেক্ষণ করে চলেছে এটাও টের পায় না। সে সেভাবেই এগিয়ে আসে তার ঘরের দিকে। তবে চৌকাঠের কাছে গিয়ে মিহি কণ্ঠের ভাইয়া ডাকে থেমে যায় সে। ফোনের স্ক্রিন থেকে নজর হটিয়ে তাকায় সুপ্তির পানে। কিঞ্চিত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কিছু বলবি? সুপ্তি ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে নেয়, ছোট্ট করে একটা শ্বাস ফেলে বলে, ভাইয়া, এই মেয়ে তোমার ফেভারিট ফটো ফ্রেমটা ভেঙে ফেলেছে। আমি বললাম ভাঙলে কেন? ও আমার কথার উত্তর তো দিল না, বরং আমি বলাতে দেখো কেমন ব্যথা দিল আমায়। নিজের বাম হাতটা তুর্ণের সম্মুখে তুলে ধরে সুপ্তি। ফসা হাতের কবজিতে কালশিটে বর্ণ ধারণ করেছে। তা দেখে তুর্ণের কপাল গুছিয়ে যায়। সন্ধিহান কণ্ঠে বলে, ওই মেয়ে বলতে তুই কি প্রত্যাশাকে মিন করছিস? সুপ্তি হ্যাসূচক মাথা নাড়ে তুর্ণ পুনরায় জিজ্ঞেস করে, ও তোকে ব্যথা দিয়েছে? হুম। কোথায় আছে ও? ওই তো তোমার ঘরে। সুপ্তির উত্তর পেতেই চপল পায়ে ঘরে প্রবেশ করে তুর্ণ। তার পিছু পিছু প্রবেশ করে সুপ্তিও। তুর্ণ যে গতিতে ঘরে প্রবেশ করেছিল, প্রত্যাশাকে দেখে মুহূর্তেই তার পায়ের গতি থমকে যায়। মেয়েটা মেঝে হাঁটুতে ভেঙে বসে আছে। সামনেই কিছু কাচের টুকরো, সাথে বিন্দু বিন্দু লাল তরল পড়ে রয়েছে। বাম হাতের তালু দিয়ে রক্ত ঝরছে ওর। তবে ওদিক কোনো হুঁশ নেই। সে নিষ্প্রাণ চাহনিতে তাকিয়ে আছে কাটা হাতের তালুর দিকে। সম্পূর্ণ ব্যাপারটা বোধগম্য হতেই তুর্ণ শশব্যস্ত এগিয়ে যায় প্রত্যাশার নিকট। হাঁটু মুড়ে বসে প্রত্যাশার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ক্ষত পরীক্ষা করতে করতে বলে, এই মেয়ে, হাত কাটলে কেমন করে? নিশ্চয়ই কাঁচ ফুটিয়েছ হাতে। পারো না যখন তোমাকে কে বলেছিল কাঁচ পরিষ্কার করতে? ননসেন্স কোথাকার। দেখে ওঠো, এখান থেকে উঠে বেডে বসো, আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি। তুর্ণ কথাগুলো বলেই টেবিলের উপরের তাক থেকে ফার্স্ট এড বক্সটা আনতে যায়। বক্স নিয়ে এসেও প্রত্যাশাকে সেভাবেই বসে থাকতে দেখে ভ্রুজোড়া গুছিয়ে ফেলে বলে, তোমাকে না বেডে উঠে বসতে বললাম? এখানে এখনো ওখানে ওভাবে বসে আছো কেন? প্রত্যাশা, তোমাকে কি বললাম আমি? কথা কানে যায়নি? ওখান থেকে উঠে বেডে বসতে বললাম না? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না প্রত্যাশা? প্রত্যাশা মাথা উঁচু করে নিষ্প্রাণ চাহনিতে তাকায় তুর্ণের পানে। ওর চোখে জল, তবে সেগুলো অক্ষিকোটরেই নিবদ্ধ। তুর্ণ ওকে তাকাতে দেখে ফের বলে, কি হলো, উঠো, এখানে কাঁচ আছে তো।
প্রত্যাশা মাথা নিচু করে নিষ্প্রাণ চাহনিতে তাকায় তূর্ণের পানে। ওর চোখে জল, তবে সেগুলো অক্ষিকোটরে নিবদ্ধ। তূর্ণ ওকে তাকাতে দেখে ফের পড়ে। প্রত্যাশা ওর রক্তমাখা হাতটা তূর্ণের সম্মুখ পানে তুলে ধরে। হাতটা অনবরত কাঁপছে। ও ওই হাতের দিকে তাকিয়েই বিড়বিড় করে আওড়ায়, রক্ত, রক্ত। হ্যাঁ, রক্ত আমিও দেখতে পাচ্ছি। উঠে এসো এবার ওখান থেকে। তূর্ণ প্রত্যাশার ডান হাতের বাহু ধরে খাটে বসায়। প্রত্যাশার বরাবর সামনে বসে প্রত্যাশার কাটা হাতটা নিজের বাম হাতের তালুর ওপর রেখে ডান হাতের ক্ষতর আশেপাশে লেগে থাকা রক্তটুকু পরিষ্কার করতে করতে সুপ্তিকে বলে, এই সুপ্তি, যা তো বুয়াকে ডেকে নিয়ে আয়, কাজগুলো পরিষ্কার করতে বল। যা জলদি যা। সুপ্তি নিষ্প্রভ বিস্মিত চাহনিতে কিছুক্ষণ তূর্ণ ও প্রত্যাশার দিকে চেয়ে থাকে। পরপর বলে ওঠে, ভাইয়া তুমি যাও, আমি ওর ব্যান্ডেজ করে দিচ্ছি। পারবি তুই? ব্যান্ডেজের গজ থেকে তো ঠিক ব্যান্ডেজ ছিঁড়তেই পারবি না, আবার ওর হাতে ব্যান্ডেজ লাগাবি কি করে? যা বলছি তাই কর। না আমি পারবো, বললাম তো। সুপ্তি। তূর্ণ ওর দিকে একটু গরম চোখে তাকাতেই সুপ্তি আর কোনো কথা না বলেই গটগট করে সেখান থেকে চলে আসে। তবে কোনো বুয়াকে ডাকতে যায় না, চলে যায় সোজা নিজের ঘরে। তূর্ণ ক্ষত পরিষ্কার করে অ্যান্টিসেপটিক মলম লাগায়। অ্যান্টিসেপটিক মলম লাগাতেই প্রত্যাশা একটু নড়ে চড়ে ওঠে। মুখ থেকে ব্যথাসূচক আহ ধ্বনি নিঃসৃত হয়। এবার বোধ হয় হুঁশ হয় ওর। হাতের দিকে তাকিয়ে একবার তূর্ণের দিকে তাকায়। হাতে জ্বলছে খুব। ও চট করে হাতটা সরিয়ে আনে তূর্ণের কর্পুট হতে। হাতের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে শুধায়, আপনি কি করেছেন আমার হাতে? এত জ্বলছে কেন? প্রত্যাশা নিজের হাতেই ক্রমাগত ফু দিতে থাকে। তূর্ণ শান্ত কণ্ঠে বলে, মলম লাগিয়েছি, দেখি হাতটা দাও। এখনো মলম লাগানো শেষ হয়নি, তাছাড়া ব্যান্ডেজ করতে হবে, অনেকটা কেটেছে। না, আপনি কি লাগিয়েছেন? অনেক জ্বলছে, আমি আর কিছু লাগাবো না। বললাম তো মলম লাগিয়েছি, আর একটু লাগাতে হবে। বেশি না বকে হাত দাও। কি মলম লাগিয়েছেন? এত জ্বলছে কেন? নিশ্চয়ই খারাপ মলম লাগিয়েছেন। হ্যাঁ, ঝালের গুঁড়ো লাগিয়েছি। এবার হাতটা দাও, আর একটু লাগিয়ে দিই। এবার কথাগুলো চরম বিরক্তি নিয়েই শুধায় তূর্ণ। প্রত্যাশা বিস্মিত কণ্ঠে শুধায়, কি? আপনি ঝালের গুঁড়ো লাগিয়েছেন আমার হাতে? এই জন্যই তো এত জ্বলছে। আমি আর লাগাবো না, আমার হাত ধুতে যাচ্ছি আমি। শেষ বাক্যটি বলে প্রত্যাশা খাট ছেড়ে উঠে দাঁড়ায়, পা বাড়ায় ওয়াশরুমের দিকে। তূর্ণ সাথে সাথে ওর হাতের কবজি ধরে টেনে ফের খাটে আগের স্থানে বসিয়েই হিসিয়ে বলে, মারবো কানের নিচে এক থাপ্পড়। বোকা মেয়ে কোথাকার, মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই। তাকাও নিজের হাতের দিকে একবার, দেখো ভালো করে দেখো। ঝালের গুঁড়ো কি সাদা হয়? তাই ওটাকে ঝালের গুঁড়ো ভেবে ধুতে যাচ্ছ। আর এক পাও নড়লে পা ভেঙে এখানেই বসিয়ে রাখবো। আমি যখন তোমার হাতে ব্যান্ডেজ করে দেবো, চুপচাপ বসে থাকবে এখানে, না হলে কিন্তু খবর আছে তোমার। তূর্ণের গরম কণ্ঠের বকা শুনে কেঁদে ফেলেছে প্রত্যাশা। এমনিতেই এতক্ষণে খবর হয়ে গেছে ওর। একদিকে ক্ষততে অ্যান্টিসেপটিক মলম লাগানোই জ্বলছে, তার উপর হাতটা এমনভাবে ধরেছে মনে হচ্ছে হাড্ডি মাংস সব একসাথে কিমা হয়ে যাচ্ছে। প্রত্যাশার ফোপানোর আওয়াজ শুনে তূর্ণ ওর দিকে চায়। প্রত্যাশার দিকে তাকিয়ে ওর ভ্রুজোড়া গুছিয়ে আসে, তবে ফের স্বাভাবিক হয়ে ওর কাজে মনোযোগ দিয়ে প্রত্যাশাকে শুধায়, তুমি আবার কাঁদছো? প্রত্যাশা কিছু না বলেই তূর্ণ ফের শোধায়, এই মেয়ে আবার কাঁদছো কেন? প্রত্যাশা নাক টেনে কোনো মতে শুধায়, ব্যথা পাচ্ছি তো, লাগছে না হাতে। আর আমার কি দোষ? আমাকে কেন বকছেন? আপনি তো বললেন আপনি হাতে ঝালের গুঁড়ো লাগিয়েছেন। প্রত্যাশার কথায় তূর্ণের হাতের বাঁধন আলগা হয়। যেখানটায় চেপে ধরেছিল ওখানে রক্ত জমে গেছে। তূর্ণ হাত হতে দৃষ্টি হটিয়ে প্রত্যাশার দিকে তাকিয়ে বলে, আমি বললাম আর তুমি বিশ্বাস করে নেবে? প্রত্যাশা তূর্ণের কথার উত্তর না দিয়ে সেভাবেই কাঁদতে থাকে। এখনো কাঁদছো কেন? আর তুমি কি এই কান্না ছাড়া আর কিছুই পারো না? প্রত্যাশা ফের নাক টেনে শুধায়, না, পারি না। আপনার ব্যান্ডেজ করা হয়ে গেলে ছাড়ুন তো আমার হাত। আপনাকে দেখলেই আমার কান্না পাচ্ছে। তূর্ণ প্রত্যাশার হাতে স্ট্রিপ ব্যান্ডেজটা লাগিয়ে দিয়ে হাত ছেড়ে দেয়। তূর্ণ কিছুটা বিস্ময় নিয়ে শুধায়, আমাকে দেখলে তোমার কান্না পাবে কেন? প্রত্যাশা ওর কথার উত্তর দেয় না। তূর্ণ ওর হাত ছেড়ে দিতেই প্রত্যাশা দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। তূর্ণ ওর যাওয়ার পানে তাকিয়ে নিজে নিজেই শুধায়, কি আশ্চর্য, আমাকে দেখলে ওর কান্না পেতে যাবে কেন? ও কি পাগল নাকি?
সূর্যের আলো ধরা থেকে বিদায় নিয়েছে বহু আগেই। এখন তার আলোয় আলোকিত হয়ে কৃত্রিম রোশনি ছড়াচ্ছে থালার মতো গোল চারটা। এখন পূর্ণিমা চলছে, সেজন্য নিশীথের অম্বরে থাকা পূর্ণ চন্দ্রটা দারুণ রোশনি ছড়াচ্ছে। সেই পূর্ণ চন্দ্রের আলো ঠিকরে পড়ছে চতুর্দশিয়ার ছোট্ট মুখমণ্ডল জুড়ে। জানালার কাছ নামিয়ে সেই চাঁদখানাকেই নিবিড় দৃষ্টিতে অবলোকনে মত্ত কিশোরী। রাত অনেক হয়েছে, তবে তার চোখে ঘুম নেই। ঘুমানোর চেষ্টা করেছিল, কিন্তু ঘুম আসছে না বিধায় চাঁদ দেখায় মত্ত হয়েছে সে। তার ছোট্ট মস্তিষ্কেই জীবনের সমীকরণ ভাবতে ভাবতেই খুব হারিয়েছে সে। একটা ঝড়ো দমকা হাওয়া এসে তার সাজানো গোছানো সুন্দর জীবনটাকে এলোমেলো করে দিয়ে গেল অচিরেই। মা বাবার সাথে কাটানো দিনগুলো কতই না সুন্দর ছিল তার। সেখানে শুধু ছিল সুখের ফোয়ারা আর দুঃখ। মা বাবা তা তো সবসময় নিজেদের দিকেই টেনে নিত, তাকে তো দুঃখের ছোঁয়া অবধি পেতে দিত না। অথচ এখন বাবা মা মারা যাওয়ার পর থেকে সেই জিনিসটাই সব থেকে আপন হয়েছে তার, হয়েছে নিত্যদিনের সঙ্গী। কবে শেষ হবে এসব? মা বাবার কথা চিন্তা করে টুপ করে দোফোটা জল গড়িয়ে পড়ে কপাল বেয়ে। প্রত্যাশা আলগোছে জলটুকুকে মুছে নিয়ে গুটি গুটি পায়ে কাউচে বসে পড়ে, তবে সেখানে বেশিক্ষণ স্থির হয়ে বসে থাকতে পারে না। মা বাবার কথা মনে করে মনটা খারাপ হয়ে গেলেও এখন মনে এসে এক অজানা আতঙ্ক ভর করেছে। আজও তূর্ণের ঘরে থাকতে হবে তাকে। শুধু আজ নয়, তূর্ণ যে কদিন বাড়িতে থাকবে তাকে তূর্ণের সাথে ওর ঘরেই থাকতে হবে। তবে এই বিষয়টি নিয়ে নিদারুণ ভয় আছে প্রত্যাশা। যদিও এ ঘরে সে পরপর দুদিন থেকেছে, তবে ভয়ের মাত্রা কমেনি কিছুমাত্র, উল্টে ভয় কিছুটা বেড়েছে মনে হয়। সকালে ওই ছবিটা ভাঙার পর থেকে এই ভয়টুকু বেড়েছে। সুপ্তি আপু তো বলেছিল ওটা ওনার ছবি, প্রিয় ছবি, ওটা ভাঙলে খুব রাগ দেখাবে। এখনো অবশ্য ফেটে ভাঙা ফটো ভাঙা নিয়ে রাগের প্রতাপে পড়তে হয়নি। সকাল সেই যে ঘট হতে দৌড়ে বেরিয়ে গিয়েছিল ও, আর এই ঘরমুখ হয়নি, তূর্ণের সামনেও পড়েনি। তবে এখন সেই তো ঘুরে ফিরে বাঘের গুহায় এসে পড়তে হলো তাকে। না জানি কতটা ঝাড়ি খেতে হবে তাকে। সেই ভয়ে প্রত্যাশা ক্রমাগত নখ খুঁটে চলেছে। সহসাই ঘরে আলো জ্বলে ওঠায় ভাবনার সুতো কাটে প্রত্যাশার। এতক্ষণ সে ড্রিম লাইটের আলোতেই বসেছিল, তূর্ণ ছিল না। এখন ঘরে এসে আলো জ্বালিয়ে দিয়েছে। সে তূর্ণর দিকে চায়, লোকটা তার দিকে এখনো একবারও তাকায়নি। সে মোবাইলে ব্যস্ত, কি জানি মোবাইলে এত কি করে সারাক্ষণ। এই দুদিনে প্রত্যাশা মোবাইল আর ল্যাপটপ টেপা ছাড়া আর কোনো কাজই করতে দেখেনি তূর্ণকে। এমনিতেই সারাদিন বাইরে থাকে, তবে যেটুকু সময় বাড়িতে থাকে এই দুটো কাজ করেই কাটায়। সে তূর্ণের দিকে চেয়ে ওর গতিবিধি পরখ করতে করতে দাঁত দিয়ে নখ খুঁড়তে থাকে। তূর্ণ ক্লোজেট থেকেই জামা কাপড় বের করে ওয়াশরুমে গিয়েছে, বোধ হয় গোসল করবে। এখন শীত পড়ার আগের মুহূর্ত, রাতের বেলা বেশ ঠান্ডা পড়ে। এই ঠান্ডার মধ্যে গোসল করে কি করে লোকটা? প্রত্যাশা তার ছোট্ট মাথায় আর অত ভাবে না। সে ফটোটা ভাঙার জন্য তূর্ণর কাছে কিভাবে ক্ষমা চাইবে সেটাই ঠিক করতে থাকে। এই, তুমি এখনো নখ খাচ্ছ? রাতের বেলা খাবার খাওনি নাকি? তূর্ণের কথায় সচকিতে নয়নে ওর দিকে তাকায় প্রত্যাশা। হাতটা চটপট নামিয়ে নেয়। তূর্ণ ফের বলে ওঠে, নখ খাচ্ছিলে কেন? ন্যূনতম হাইজিনিক মেনটেন করে চলতে পারো না নাকি? সেই তখন থেকেই দেখছি নখ খাচ্ছ। খাচ্ছিলাম না তো। খাচ্ছিলে না? তাহলে আমি কি ভুল দেখলাম নাকি? হ্যাঁ, আপনি তো ফোন দেখছিলেন। এক থাপ্পড় লাগাবো তোমায়। ফোন দেখলেও আমি ঠিকই দেখেছি যে তুমি দাঁত দিয়ে নখ কাটছিলে। ফার্দার আমার সামনে আর কখনো এসব আনহাইজেনিক কাজ কারবার করবে না। তূর্ণের কথায় ভীত হরণীর ন্যায় মাথা নাড়ে প্রত্যাশা। তূর্ণ আয়নার সামনে গিয়ে ভেজা চুলগুলো নাড়াচাড়া করতে করতেই প্রত্যাশাকে ডেকে ওঠে। প্রত্যাশা? হ্যাঁ। তোমার বাবা কি কাজ করতেন? জি, পশু ডক্টর ছিল বাবা। তুমি ঠিক জানো? আমার বাবা কি কাজ করতেন আমি জানবো না? তূর্ণ এবার এগিয়ে এসে প্রত্যাশার বরাবর বেড়ে বসে। প্রত্যাশা ওর অদূরে কাউচে বসে আছে। তূর্ণ জিজ্ঞেস করে, তোমার মা কি করতেন? মা তো গৃহিণী ছিল। আচ্ছা, তোমাদের স্থায়ী ঠিকানা কি অতিথিপুরেই? না, অতিথিপুরে আমাদের গ্রামের বাড়ি, তবে আগে আমরা নড়াইল থাকতাম। আমি যখন 3 বছর বয়স তখন ওখান থেকে একেবারে অতিথিপুরে চলে এসেছিলাম। সবার মুখে এটাই শুনেছি। তখন তোমার বাবা কি করতো?
ঠিক জানি না, তখন তো আমি ছোট ছিলাম, আর মা বাবার মুখেও কখনো শুনিনি। আচ্ছা ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। কাউচে শুতে অসুবিধা হয় না তো তোমার? প্রত্যাশা না বোধক মাথা নাড়ে। ঠিক আছে, শুয়ে পড়ো, আমি লাইট অফ করে দিচ্ছি। তূর্ণ উঠে লাইট অফ করে দিলে প্রত্যাশা ওর কথা মতো গায়ে কম্বল টেনে শুয়ে পড়ে। তূর্ণ কিছু একটা মনে করে ফির ডেকে ওঠে প্রত্যাশাকে। এবার তার গলার স্বর একটু কঠিনই শোনায়। প্রত্যাশা চট করে উঠে বসে জবাব দিলেই তূর্ণ জিজ্ঞেস করে, আজ সুপ্তিকে ব্যথা দিলে কেন তুমি? প্রত্যাশা না বুঝে জিজ্ঞেস করে, কি, সুপ্তি আপুকে আমি ব্যথা দিতে যাব কেন? সুপ্তির হাতে কালশিটে দাগ পড়েছিল, আর তুমি যখন আমার ফটোটা ভাঙতে নিচ্ছিলে ও বাধা দিতে আসলে ওর হাত চেপে ধরনি? কেন ধরেছিলে ওভাবে? বিশ্বাস করুন, আমি আমি আপনার ফটোটা ইচ্ছে করে ভাঙিনি। আমি ওটা হাতে নিয়ে দেখছিলাম, আর তখন আপু হঠাৎ করে এসে পেছন থেকে আমার হাত টেনে ধরলো। ভুলবশত ওটা হাত থেকে পড়ে যায় আমার। আমি ইচ্ছে করে ভাঙিনি। আপনি প্লিজ বকবেন না আমায়। আর আমি আপুর হাত চেপেও ধরিনি। আমি আপুকে ব্যথাই দিতে যাব কেন বলুন আপনি? প্রত্যাশার উত্তরে ঠোঁট কামড়ে কিছু একটা ভাবে তূর্ণ, অতঃপর বলে, ঠিক আছে, লিভ ইট নাও, ঘুমিয়ে পড়ো চুপচাপ। প্রত্যাশা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে তূর্ণ ওর দিকে চেয়ে বিড়বিড় করে বলে ওঠে, এই মেয়েটাকে আমার সাথে জুড়ে খুব একটা ঠিক করনি তুমি আপি। বড্ড ভুল করে ফেলেছো তুমি, বড্ড ভুল। রাগে হিস হিস করতে করতে একের পর এক খাতার পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলেছে সুপ্তি। সেগুলো দলা পাকিয়ে তীব্র ক্রোধে ছুঁড়ে ফেলছে ঘরের মেঝেতে। পুরো ফ্লোর জুড়ে সেই ছেঁড়া কাগজই পড়ে ভর্তি হয়ে রয়েছে। তার এই কর্ম চলছে প্রায় ঘণ্টাখানেক ধরে। প্রথমে খাতার মধ্যে কলম দিয়ে কাটাকুটি চললেও হুট করে পৃষ্ঠা ছাড়ায় লিপ্ত হয় সে, যা এখনও চলমান। তার মূলত মাথায় রাগ উঠেছে। সেই রাগটুকুকেই ছাড়ছে খাতাগুলোর ওপর। চোখের জল, মুখে ক্রোধ। এলোমেলো চুলগুলোর মুখের ওপর পড়ে আছে ওর, যার ফলে উদ্ভ্রান্তের ন্যায় দেখাচ্ছে ওকে। সাথে মুখে কী সব বিড়বিড় করে চলেছে লাগাতার। কেন 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 এই মেয়ের সাথে তূর্ণ ভাই এক ঘরে থাকতে রাজি হলো কেন? কালও ছিল, আজও থাকছে। তূর্ণ ভাই যে কদিন বাড়িতে থাকবে ওরা একসাথে থাকবে। কেন থাকবে? তূর্ণ ভাই তো ওই মেয়েটাকে পছন্দ করে না। বড়মার কথায় বিয়েতে রাজি হয়েছে না, বাধ্য হয়েছে। তাহলে ওই মেয়েকে টলারেট করছি কিভাবে? আর তখন সকালবেলা ওর হাত কেটে গেল বলে অত কেয়ার দেখাতে গেল কেন? আমি ওই মেয়েকে সহ্য করতে পারছি না। ওই মেয়েকে তূর্ণ ভাইয়ের আশেপাশে দেখতে পারছি না। আমি শেষ করে দেব ওকে। আই সয়ার প্রত্যাশা, আই উইল কিল ইউ, জাস্ট কিল ইউ। মেরে ফেলবো তোমাকে, মেরে ফেলবো। এহেন প্রলেপ বকতে বকতে ক্রোধে সে খাতার পৃষ্ঠাগুলো ছিঁড়তে থাকে। কি জানি কতক্ষণ চলবে তার এই পাগলামি। সবাই মিলে আমাকে পাগল করার পায়তারা করছে। আমি আর জাস্ট টলারেট করতে পারছি না এসব কিছু। রাগে আমার মাথাটা ফেটে যাচ্ছে। আহা কুল দোস্ত কুল, এত খেপসো কেন? হোয়াট হ্যাভেন্ট? নাথিং। তুই জাস্ট আমার একটা কাজ করে দে ইয়ার। কি কাজ? আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা উইথড্র কর। টাকা নিয়ে কি করতে হবে জানিস তো? আর একটা নাম আর ঠিকানা পাঠাচ্ছি, সেখানে গিয়ে খোঁজ নে। কি খোঁজ নেব? লাস্ট মান্থ কোনো ডায়াগনস্টিক সিটি হসপিটাল থেকে অতিথিপুরে যে ভলেন্টিয়ার টিমটা গিয়েছিল, সেখানে ডক্টর মাহবুবুল হাসান নামে কেউ ছিল কি না? ওকে, বাট খুঁজবোটা কোথায়? ঢাকায়। ঢাকার কোন এলাকায় খুঁজবো সেটা তো বল বেটা। আই ডোন্ট নো, তুই কোথায় খুঁজবি সেটা তোর ব্যাপার। অনেক ইনফরমেশন দিয়ে দিয়েছি। হি ইজ এ ডক্টর অ্যান্ড নাও হি ইজ ইন ঢাকা। তোর এই ইনফরমেশনের আমি একটা মানুষ ঢাকা শহরে খুঁজবো? হাউ ইজ পসিবল তূর্ণ? আই ডোন্ট নো। আমি একটা কাজ দিয়েছি, সেটা তুই করবি। আমাকেই যদি সব বলে দিতে হয় তাহলে তোর হেল্প নেওয়ার ফায়দাটা কি? বেশি না বকে কাজে লেগে পড়। আমি তোকে 25 আওয়ার্স টাইম দিলাম। এর মধ্যে আমার মাহবুবুল হাসানের হুলিয়া লাগবে। গট ইট? মাত্র একদিন? একদিন 1 ঘন্টা, ইটস এনাফ ফর ইউ। রাখছি এখন, বাই। ওপাশের ব্যক্তিটিকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দেয় তূর্ণ। এতক্ষণ সে ভিডিও কলে কথা বলছিল। বোধহয় ঘুম থেকে উঠেই সে ফোনে কথা বলে ব্যস্ত হয়ে পড়েছিল। এখনও খাটে কমফোর্টার গায়ে বসে আছে। কমফোর্টারে কোমর অবধি ঢাকা।
গায়ে ডার্ক গ্রিন কালারের টি শার্ট, যেটা বেশ কুকড়ে রয়েছে। চুলগুলো এলোমেলো কপালে পড়ে আছে। এই কদিনেই আলগোছে বেশ বড় হয়ে গেছে চুলগুলো। আজ ঢাকা থেকে এখানে আসার প্রায় 5 দিন হলো। লাস্ট চুল কাটিয়েছিল আরও 2 সপ্তাহ আগে। এই কদিনের মধ্যে আর চুল কাটানো হয়নি ওর, যার দরুন একটু বেড়ে উঠেছে চুলগুলো। এমনিতেই ওর চুলগুলো কিঞ্চিত লম্বা, আরও একটু বেড়ে ওঠায় সেগুলো ঘাড়ে পড়েছে। তবে এ নিয়ে বেজায় বিরক্ত সে। এখন সেগুলো ঘাড়ে পড়ে নৃত্য শুরু করে দিয়েছে, যার দরুন ঘাড়ে চুলকানি হচ্ছে ওর। তাই তো ফোনের ওপাশের ব্যক্তিটি ফোন ধরতেই বিরক্তিগুলো ঝাড়লো ওর উপর। তরুণ বেড থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। আলগোছে ঘাড়ে হাত ঢলতে ঢলতেই চুলগুলো পরীক্ষা করতে থাকে। দাড়িও বেড়েছে এই কয়দিনে। ক্লিন শেভ গালে এখন খোঁচা খোঁচা দাড়ির রেখা মিলছে। আজই একবার সেলুনে যাবে বলে ঠিক করে তরুণ। শুনুন। মিহি কণ্ঠের ছোট্ট ডাকে ফিরে তাকায় তরুণ। পিছে প্রত্যাশা মাথা নিচু করে দাঁড়িয়ে। তরুণ জিজ্ঞেস করে, কি হয়েছে? আপনাকে খেতে রাখছে। প্রত্যাশার কথায় তরুণ একবার দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকায়। 9:12। ইদানিং বেশ দেরিতেই ঘুম থেকে উঠছে তরুণ। ও প্রত্যাশাকে প্রত্যুত্তরে বলে, ঠিক আছে যাও, আমি আসছি। কথাটা বলেই তরুণ ওয়াশরুমের দিকে পা বাড়ায়, আর প্রত্যাশা বেডের দিকে। অপটু হাতে এলোমেলোভাবে বিছানার চাদরটা ঠিক করে, বালিশগুলো ঠিক করে রাখে, কমফোর্টারটা ভাঁজ করে রাখে। এটুকু করতে গিয়েই বেশ ব্যাগ পোহাতে হয়েছে তাকে। কোনো মতেই ওটুকু করে ঘর হতে প্রস্থান করে। ওয়াশরুম থেকে বাইরে এসে এলোমেলো বিছানা গোছানো দেখে ভ্রুজোড়া কিঞ্চিত গুছিয়ে ফেলে তরুণ। সেদিকে অল্পক্ষণ চেয়ে থেকে হাতে থাকা তোয়ালেটা ব্যালকনিতে গিয়ে ঝুলিয়ে দিয়ে আসে। অতঃপর প্রস্থান করে ঘর হতে। সকাল 10টার মধ্যেই বাড়ি থেকে সবাই বেরিয়ে যায়। পূর্ণ যায় স্কুলে, সুপ্তি যায় কলেজে, ত্রিধা যায় নিজের কাজে। পেশায় সে একজন সমাজসেবা কর্মী, আর বাড়ির পুরুষরা যান অফিসে। সেজন্য এই সময়টায় বাড়িটায় একটু হইচই লেগে থাকে। আজও তার ব্যতিক্রম নয়। পূর্ণ ডাইনিংয়ে বসে চেঁচাচ্ছে, ওর স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তহুরা বেগম ওকে বার কয়েক চুপ করতে বলেছে, তবে কে শোনে কার কথা। সে একটু পরপর বলছে, মা খেতে দাও, মা খেতে দাও। হাঁক ছুড়ছে। তহুরা বেগম এবার বিরক্ত হয়ে এসে ওর কানটা টেনে ধরে, চিবিয়ে চিবিয়ে বলে, বিয়াদব ছেলে, চেঁচাচ্ছ কেন? তোমার স্কুল কটায়? এতই যখন স্কুলে যাওয়ার তারা, তাহলে তাড়াতাড়ি উঠতে পারো না? দেরিতে উঠে কানের মাথা খাচ্ছ কেন? আহা মা, লাগছে তো, ছাড়ো। আর আমি উঠেছি ঠিক সময়, তোমরাই খেতে দিতে দেরি করছো। চোখ মুখ কুচকে ব্যথাতুর কণ্ঠে বলে পূর্ণ। তহুরা বেগম ফের বলেন, আমার খেতে দিতে দেরি হয়েছে। ওই তো তোমার সামনেই খাবার রাখা, খাচ্ছ না কেন ওগুলো? পাস্তার জন্য জেদ ধরে বসে আছো কেন? পাস্তা বানাতে সময় লাগবে না? আহা মা, কানটা ছেড়ে কথা বলো না। তহুরা বেগম ওর কান ছেড়ে দেন। ওর দিকে চোখ রাঙিয়ে অপেক্ষা করতে বলেই রান্নাঘরের দিকে চলে যান। মা চলে যেতেই পূর্ণ ঠোঁট ফুলিয়ে কানে হাত ডলতে ডলতেই খেয়াল করে প্রত্যাশা ওর থেকে অদূরে দাঁড়িয়ে ওর দিকেই চেয়ে আছে, হাতে একটা বোল। পূর্ণ ওর দিকে ভ্রু কুচকে তাকায়, বোঝার চেষ্টা করে মেয়েটা আসলে ওর দিকে তাকিয়ে আছে কিনা। যখন বোঝে প্রত্যাশা ওর দিকেই তাকিয়ে আছে, 2 আঙুলের ইশারায় ওর সন্নিকটে আসার ইশারা করে। প্রত্যাশা একটু ইতস্তত করে ওর নিকট এসে দাঁড়ালে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, ওভাবে তাকিয়েছিলে কেন আমার দিকে? আপনার মা আপনাকে অনেক আদর করে, তাই না? হায়, আর আদর দেখলে না কিভাবে কান টেনে দিল? সবসময় এমন বকার উপরে রাখে। যারা বকে তারাই সবসময় আমাদের বেশি ভালোবাসে। সব মায়েরাই একটু বকে, তবে বকার চেয়ে আদর করে অনেক বেশি। এই যেমন আপনি পাস্তার জন্য জেদ করছিলেন, খাবার খাচ্ছিলেন না, মা কিন্তু আপনার জন্য ঠিকই পাস্তা বানাচ্ছেন। অন্য কেউ হলে কিন্তু বানাতো না। বানাতো না কেন? মা না থাকলে আপি আছে, কাকি আছে, ওরা বানিয়ে দিত ঠিকই। হয়তো। শব্দটি আনমনে আওড়ায় প্রত্যাশা। পূর্ণ জিজ্ঞেস করে, তোমার মা নেই তাই না? না। বাবাও নেই? প্রত্যাশা না সূচক মাথা নাড়ে। মা বাবাকে ছাড়া থাকতে তোমার কষ্ট হয় না? হয়তো, অনেক কষ্ট হয়। মা বাবার কথা মনে পড়লে বুকে ব্যথা হয়, গলার কাছে মনে হয় কেউ পাথর চাপা দিয়েছে, চোখ জ্বালা করে, অনেক কষ্ট হয়, অনেক। তোমার এখনো কি চোখ জ্বালা করছে? তোমার চোখে জল কেন?
মা বাবার কথা মনে পড়ছে? প্রত্যাশা হ্যাঁ সূচক মাথা নেড়ে আলগোছে চোখের জলটুকু মুছে নেয়, মুখে বলে, ঠিক আছে আপনি খান, আমি আসছি। এই তুমি আমাকে আপনি বলছো কেন? তুমি কি আমার ছোট? বয়স কত তোমার? 14। এই আমার কিন্তু 15, সো আমি তোমার থেকে বড়। কিন্তু তুমি আমাকে তুমি করেই ডাকবে, কারণ আমি সম্পর্কে তোমার ছোট। তাছাড়া তোমার মুখে আপনি আমার অনেক বড় বড় ফিল হচ্ছে, তাই আমাকে আপনি করে ডেকে তোমার থেকে বড় বানিয়ে দিও না প্রত্যাশা। ঠিক আছে, কিন্তু আমার নাম তো প্রত্যাশা নয়, প্রত্যাশা। আই নো, বাট আমি তোমাকে প্রত্যাশায় ডাকবো, কোনো সমস্যা? কথাগুলো মাছি তাড়ানোর মতো করে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে পূর্ণ। প্রত্যাশা হতভম্বের ন্যায় মাথা নাড়ে, যদিও নামটা তার খুব একটা পছন্দ হয়নি। প্রত্যাশা চলে যেতে নিলে পূর্ণ ফের প্রত্যাশাকে ডেকে ওঠে। এবার প্রত্যাশাকে ওর দিকে একটু সরে এসে দাঁড়াতে বলে। প্রত্যাশা ওর সন্নিকটে এসে দাঁড়ালে ফিসফিস করে পড়ে, মা যে আমাকে কানমলা দিয়েছে, এটা কিন্তু ভাইয়াকে বা সুপ্তি আপুকে বলো না, ওরা শুনলে আমার মজা উড়াবে। আর যদি বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। কিরে বেটা, ওকে কি না বলার জন্য হুমকি দিচ্ছিস? পূর্ণের বরাবর চেয়ারটা টেনে বসতে বসতেই জিজ্ঞেস করে তূর্ণ। তূর্ণকে দেখেই পূর্ণ সোজা হয়ে বসে। প্রত্যাশা একটু নড়ে চড়ে সরে দাঁড়ায়। তূর্ণ ওদের দুজনের দিকে একবার করে চেয়ে পূর্ণকে জিজ্ঞেস করে, কি না বলার জন্য হুমকি দিচ্ছিলি ওকে? মা যে তোকে কানমলা দিয়েছে এটা? কই না তো, আমি ওকে হুমকি দিতে যাব কেন? আর মাই বা আমাকে কানমলা দিতে যাবে কেন? এই প্রত্যাশা, তুমি বলো না ভাইকে, মাকে আমাকে কানমলা দিয়েছে নাকি আমি তোমাকে হুমকি দিয়েছি? একটা শুকনো ডোক গিলে কথাগুলো বলে পূর্ণ। ওর কথা শেষ হতেই প্রত্যাশা সাফাই গায়, না তো, ও তো আমাকে হুমকি দেয়নি, আর না কানমলা খেয়েছে। থাক, আর সাফাই গাইতে হবে না তোমার, আমি সব দেখেছি। দেখেছো? কি দেখেছো? এই যে মা তোমার কান মলে দিচ্ছিল, দৃশ্যটা যে এত সুন্দর ছিল, তুই না দেখলে বিশ্বাস করবি না পূর্ণ। ভাইয়া। পূর্ণ ঠোঁট ফুলিয়ে মেকি রাগ দেখায়। তহুরা বেগম এসেছেন। ওর সামনে পাস্তার বাটিটা রেখে বলে, নে খেয়ে নে। আর এই যে তুমি, তোমারও কান মলে দেওয়া উচিত, তাহলে পূর্ণ কান মলার সুন্দর দৃশ্যটা দেখতে পেত। শেষ কথাগুলো তূর্ণকে উদ্দেশ্য করে বলেন তিনি। তূর্ণ ওনার কথায় পাত্তা না দিয়ে বলে, আমাকে কানমলা দিবে? খারা তো সাহ। মা কি করছো? লাগছে তো, ছাড়ো মা। তূর্ণর কথা বলার মাঝে তহুরা বেগম ওর কান টেনে ধরেছে। তিনি হিসহিসিয়ে বলেন, কেন, তোর মায়ের কি সাহসের কমতি পড়েছে নাকি যে তোর কান মলে দিতে পারবে না? মা লাগছে কিন্তু, ছাড়ো। তহুরা বেগম ওর কান ছেড়ে দিয়ে ওকে খেতে দিয়ে ওখান থেকে চলে যায়। উনি চলে যেতেই পূর্ণ হো হো করে হেসে ওঠে। প্রত্যাশাও ঠোঁট টিপে হাসছে। পূর্ণ হাসতে হাসতে বলে, সত্যিই ভাইয়া, এই কানমলা খাওয়ার দৃশ্যটা দারুণ ছিল, একেবারে সুপার ডুপার হিট, জমে ক্ষীর। তূর্ণ হাসি থামানোর জন্য চোখ রাঙায় ওদের দুজনের দিকে তাকিয়ে। তবে এতে অবশ্য কাজ হয় না, দুজনেই হাসছে। পূর্ণ হাসছে গা দুলিয়ে আর প্রত্যাশার ঠোঁট টিপে। যদিও মনে হচ্ছে মেয়েটা এভাবে হাসতে হিমশিম খাচ্ছে। পূর্ণের মতো হো হো করে হাসতে বোধহয় ওর ভালো হতো, যদিও তূর্ণের ভয়ে অট্ট হাসিটা বহু কষ্টে আটকে রেখেছে। ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে ঘর করতে দেখে যে কি নিদারুণ কষ্টের, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সুপ্তি। অন্তরের বিষ ব্যথা তাকে আস্তে আস্তে যেন নিঃশেষ করে দিচ্ছে। ছোটবেলা থেকে যে মানুষটিকে নিয়ে গর্ভাধার স্বপ্ন, সে মানুষটা এখন অন্য কারোর সাথে ঘর করছে। এটা কি আদৌ মেনে নেওয়া সম্ভব? আমার কিশোরী বয়সের প্রথম অনুভূতি তূর্ণ ভাই, আমার প্রথম ভালোবাসা তূর্ণ ভাই, আমার প্রাণ পুরুষ তূর্ণ ভাই। তূর্ণ ভাইকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আই রিয়েলি লাভ হিম সো মাচ। আই লাভ হিম মোর দ্যান মাই লাইফ, মোর দ্যান মাই লাইফ। কথাগুলো বলতে বলতে হু হু করে কেঁদে ওঠে সুপ্তি। দু হাতে মুখ ঢেকে মাথা নিচু করে কাঁদছে। ওর পাশে বসে আছে নুসরাত, ওর সব থেকে কাছের বান্ধবী। প্রিয় বান্ধবীর কাছে নিজের গোপন অনুভূতিগুলো মন খুলে ব্যক্ত করতে গিয়েই বারবার আঁখি ভিজে যাচ্ছে ওর। প্রিয় বান্ধবীর ভালোবাসার এমন দশার একরাশ মন খারাপ এসে ভর করে নুসরাতের মধ্যেও। সে সুপ্তির পিঠে হাত বুলিয়ে চুপ করতে বলে। সুপ্তি নিজেকে একটু ধাতস্থ করে বলে,
আমি ওই মেয়েটাকে সহ্য করতে পারছি না নুসরাত। ওই মেয়েটাকে আমার সামনে আসলে আমার মাথা জাস্ট আগুন জ্বলে। আর তুনো ভাই যখন ওই মেয়েটার হয়ে কথা বলছে তখন মনে হচ্ছে কেউ আমার এখানটায়, ঠিক এখানটায় বুকের বাঁ পাশে কেউ তপ্ত গরল ঢেলে দিচ্ছে। আর যখন ওরা রাতে এক ঘরে থাকে তখন তুই জানিস আমার মধ্যে ঠিক কী অনুভব হয়। অন্তরের অস্থিরতা, জ্বালা আমি সহ্য করতে পারি না। সারা রাত চটপট করি, ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করি কখন সকাল হবে এই আশায়। জানিস, ওদের বিয়ের পর থেকে আমি একটা দিনও শান্তিতে থাকতে পারিনি, ঠিকভাবে ঘুমাতে পারিনি, খেতে পারিনি। আমি কি করব নুসরাত? আমি সহ্য করতে পারছি না নুসরাত, আমি সহ্য করতে পারছি না। তুনো ভাই তো ওই মেয়েটাকে ভালোবাসে না, তাহলে ভাই এমন করছে কেন? কেন ওর সামনে বারবার ঢাল হয়ে দাঁড়াচ্ছে? কিসের এত দায়িত্ববোধ? সুপ্তির প্রতিটা বাক্য জুড়েই প্রকাশ পাচ্ছে তীব্র অসহায়ত্ব। নুসরাত খেয়াল করে মেয়েটার কথার মধ্যে ভুল কিছু নেই। তার চেহারা দেখেই সব কিছু বোঝা যাচ্ছে। এই কদিন মেয়েটা না কলেজে এসেছে আর না মেয়েটার সাথে যোগাযোগ হয়েছে তার। অবশেষে আজ পুরো 5 দিন পর মেয়েটা কলেজে আসতো আর এসে এসব কথা বলা শুরু করলো। নুসরাত একটা তপ্ত শ্বাস ফেলে বলে, মেয়েটার যাই হোক তূর্ণ ভাইয়ের স্ত্রী, তো তার প্রতি তূর্ণ ভাইয়ের অবভিয়াসলি একটা দায়িত্ব রয়েছে। সে দায়িত্ববোধ থেকেই হয়তো এসব করছেন। আর তাছাড়া তূর্ণ ভাই মেয়েটাকে ভালোবাসে কি না সেটাও তো তুই জানিস না। তুনো ভাই ভালোবাসে ওই মেয়েকে? আমাকে তুই হাসালি নুসরাত। ভালোবাসাটাও তো অসম্ভব কিছু নয়। আফটার অল মেয়েটা ওনার স্ত্রী। আর তাছাড়া তুই যেভাবে বলছিস আমার তো তাই মনে হচ্ছে তূর্ণ ভাই যেভাবে সব কিছু টলারেট করছে এগুলো কি তূর্ণ ভাইয়ের বিহেভিয়ারের সাথে যায়? তুই বল। ভালোবাসে? ইটস ইম্পসিবল নুসরাত। এই মেয়ের সাথে তুনো ভাইয়ের আকাশ পাতাল তফাৎ। যেমন বয়সের তেমন ক্যারেক্টারের। আর ভালোবাসাটা কি এত সহজ যে 5 দিনে ভালোবাসা হয়ে যাবে? এটা হাস্যকর। তুনো ভাই শুধু বড় মার কথায় বিয়ে করেছে। আচ্ছা, এই মেয়েকে পেল কোথায় তোর বড় মা? তাও অত দূরে, অতিথিপুর। তোদের পূর্ব পরিচিত ছিল এই মেয়ে? কখনো না। এখান থেকে 2-3 মাস আগে তিদা আপু গিয়েছিল ওই গ্রামে ওদের ভলেন্টিয়ার টিমের সাথে। ওখানে গিয়ে হয়তো আপু মেয়েটার পরিবারের সাথে পরিচিত হয়। সেখান থেকেই বিষয়টা বিয়ে অবধি গড়ালো। এটা কিভাবে সম্ভব? আর তাছাড়া তূর্ণ ভাইয়ের কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? হি ইজ অনলি 24। আমি জানি না নুসরাত, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমি তূর্ণ ভাইকে ভালোবাসি। আর আমি আমার ভালোবাসার ভাগ কাউকে দেব না, কাউকে না। আর তূর্ণ ভাই, সে কি তোকে ভালোবাসে? সে তো আজীবন তোকে বোনের মতো দেখে এসেছে। তাছাড়া সে এখন বিবাহিত। হোক বিবাহিত, আই ডোন্ট কেয়ার। দেখিস, যেরকম হুট করে ওদের বিয়ে হয়েছে সেরকম হুট করে ওদের বিয়ে ভাঙবে। দরকার পড়লে সে ব্যবস্থা আমি করব। কি করবি তুই? জানি না, তবে করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ব্যস্ত শহরের ফুটপাতের রাস্তা ধরে হাঁটছে সুপ্তি। তার চরণে তীব্র বিষণ্ণতা। শুধু সে হেঁটেই যাচ্ছে, তবে হাঁটার দিকে লক্ষ্য নেই। দৃষ্টি তার শূন্যে। ঘাড়ে কলেজ ব্যাগ, তার এক ফিতে ঘাড়ে ঝোলানো, গায়ে পপ ওভার শার্ট, সাথে জিন্স, পায়ে স্নিকার। ঘাড় সমান চুলগুলো এলোমেলো উড়ছে অহর্নিশ। তার পাশ দিতে গাড়িগুলো ধোয়া উড়িয়ে ছুটে চলেছে। সুপ্তির গন্তব্য জানা নেই। আজ বাড়ির গাড়ি নিয়ে আসেনি, আর না অন্য কোনো গাড়িতে উঠেছে। এই ধুলায় ভর্তি রাস্তায় হাঁটায় যেন তার একমাত্র কর্ম। হাঁটতে হাঁটতে একসময় সহসাই সুপ্তির চোখ জোড়া থমকে যায়। দৃষ্টি নিবদ্ধ হয় রাস্তার ওপাশের সেলুনের দোকানের সামনে। সেখানে তূর্ণ দাঁড়িয়ে রয়েছে জিপের সাথে চেস দিয়ে। ওর সামনে একটা ছেলে দাঁড়িয়ে। বোধ হয় সে ছেলেটার সাথে কথা বলছে। সুপ্তি ভ্রু কুঁচকে সেদিকে কিছুক্ষণ চেয়ে থাকে, অতঃপর রাস্তার ওপাশে যাওয়ার জন্য পা বাড়ায়। তবে তখনই ঘটে যায় এক অঘটন। একজন ছিনতাইকারী ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়াচ্ছে। না, সুপ্তির নয়, সুপ্তির পাশের জনে। মেয়েটি চোর চোর বলে ওর পিছু পিছু ছুটছে। কোনো মতে নাগালও পেয়ে যায় চোরটি। তবে ব্যাগ নিয়ে তাদের মধ্যে টানাটানি লেগে যায়।
মেয়েটি ব্যাগ নিয়ে টানাটানি করতে থাকলে এক পর্যায়ে চোরটি একটা ছোট্ট ছুরি বের করে মেয়েটির হাতে জখম করে দৌড়ে পালায়। মেয়েটার হাত দিয়ে রক্ত বের হচ্ছে। ও চিৎকার করতে করতে সেখানেই বসে পড়ে। মুহূর্তেই সেখানে মানুষজন জড়ো হয়ে যায়। সুপ্তি হতভম্বের ন্যায় কিছুক্ষণ তাকিয়ে থাকে, দৃষ্টি হটিয়ে তাকায় রাস্তার ওপাশে যেখানে তূর্ণ দাঁড়িয়েছিল। তবে সে এখন আর সেখানে নেই। রাস্তা ক্রস করে তার দিকে এগিয়ে আসছে চপল পায়ে। সুপ্তি ব্যাগের ফিতে আঁকড়ে ওদিকেই চেয়ে থাকে। বেয়াদব মেয়ে, এখানে একা একা কি করছিস? বাড়ির গাড়ি কোথায়? সুপ্তির সন্নিকটে এসে শক্ত কণ্ঠে ধমকে কথাগুলো বলে তূর্ণ। সুপ্তি সমান্তরাল ভাবে ওর দিকে চেয়ে উত্তর দেয়, নেই। নেই মানে? গাড়ি নিয়ে আসিসনি? না। না কেন? একা একা চলার অভ্যাস আছে রাস্তায়? দেখলি না একটু আগে কি হলো? ওটা তো তোর সাথেও হতে পারতো। একা চলতে কে বলেছে তোকে? তূর্ণের গলার স্বর কঠিন। সুপ্তি নির্নিমেষ তাকিয়ে থেকে হেসে শুধায়, ওটা আমার সাথে হলে কি হতো ভাইয়া? কি হতো জানো না তুমি? নাকি আমায় বলে দিতে হবে? তুমিই বলো। ওই মেয়ের জায়গায় তুমি থাকতে, আর আমি তোমাকে ওখানেই ফেলে কানের নিচে ঠাস ঠাস করে 2টা চড় লাগাতাম। বুঝেছো? চলো এবার, আর কখনো একা একা এভাবে ফুটপাতে হাঁটতে যেন না দেখি। তূর্ণ সুপ্তির হাতের কবজি ধরে রাস্তা পার করাচ্ছে। তূর্ণ আগের সুপ্তি মহাবিষ্টের ন্যায় ওর হাতের দিকেই চেয়ে ওর পিছে রাস্তা পার হচ্ছে। এই মুহূর্তে সে মনে মনে খুব করে চাইছে সময়টা এখানেই থমকে যাক। আজীবন তূর্ণ ভাই এভাবেই তার হাত ধরে থাকুক, আজীবন। আজ আমিনা বেগম প্রত্যাশাকে ওনার ঘরে ডেকে পাঠিয়েছে। এ নিয়ে বেজায় ভয় আছে ত্রিধা। না জানি মেয়েটাকে কি বলবেন তিনি। মাও বাড়িতে নেই যে কিছু বললে সামলাবে। এ কদিন তো দাদু বেশ চুপচাপ ছিলেন, না জানি এখন আবার কি হলো। আর ডেকেছেন তো ডেকেছেন, প্রত্যাশাকে একাই ডেকেছেন। প্রত্যাশার সাথে আর কারো ঘরে যাওয়া নিষিদ্ধ। প্রত্যাশা ওর গা ঘেঁষে দাঁড়িয়ে ভয়ে ভয়ে শুধায়, আপু, দাদু ডেকেছেন কেন? আমি তো সেটাই বোঝার চেষ্টা করছি। আপু, আমার ভয় লাগছে। উনি আমার দিকে কেমন করে তাকান, আমার ভয় লাগে। ত্রিধা প্রত্যাশার গাড়ে হাত রেখে পড়ে, ভয় পাওয়ার দরকার নেই প্রত্যাশা, একদম ভয় পাবে না কেমন। শুধু দাদু যা বলবে তাই চুপচাপ করবে, তাহলে দাদু আর কিছু বলবে না তোমায়, ঠিক আছে? প্রত্যাশা হ্যাঁ সূচক মাথা নাড়ে। ত্রিধা তাড়া দিয়ে পড়ে, ঠিক আছে, এবার যাও তাহলে। দাদু অনেকক্ষণ হলো ডেকেছে, দেরি হলে আবার রাগ করবে। আচ্ছা, যাচ্ছি। প্রত্যাশা গুটি গুটি পায়ে পা বাড়ায় আমিনা বেগমের ঘরের দিকে। মনে মনে অবশ্য দোয়া দুরুদ পাঠ করে চলেছে সে। না জানি আজ দাদু কি বলবে তাকে।